ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আজকে আমরা মাধ্যমিক টেস্ট পেপার পর্ষদ 2022 ইতিহাসের যে 137 পেজের যে ইতিহাসের সেটটি রয়েছে সেই সেটের উপবিভাগ বিভাগ ঘ অর্থাৎ 4 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে সেই 4 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান করব। তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। বিভাগ ঘ তার উপবিভাগ ঘ 4 দাগের 1 প্রশ্ন বলেছে, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ। উত্তর, বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন নারী শিক্ষার বিস্তারের পথিকৃৎ। তিনি উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্কওয়াটার বিটন উদ্যোগী হয়ে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় 1849 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। বিদ্যাসাগর 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে বিদ্যাসাগর বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মিলনী প্রতিষ্ঠা করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দের মে মাসের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এগুলিতে 1300 ছাত্রী পড়াশোনা করত। পরবর্তীকালে বিদ্যাসাগর সরকারের কাছে ধারাবাহিক তবদরি করায় সরকার এই বিদ্যালয়গুলির কিছু আর্থিক ব্যয়ভার বহন করতে রাজি হয়। এগুলি ছাড়াও বিদ্যাসাগর পরবর্তীকালে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1854 খ্রিস্টাব্দে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় 288টি। এই বছর সরকার নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে সরকারি অনুদান প্রদানের কথা ঘোষণা করে। বিদ্যাসাগর কলকাতায় 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, বর্তমানে বিদ্যাসাগর কলেজ, এবং মা ভগবতী দেবীর স্মৃতিতে নিজ গ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1890 খ্রিস্টাব্দে। বাংলায় নারী শিক্ষার প্রসারের ফলে নারীদের বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, পুরুষের বহুবিবাহ প্রভৃতির বিরুদ্ধে নারীদের মধ্যেও সচেতনতা তৈরি হয় এবং এ সময় বেশ কজন কৃতী নারীর আত্মপ্রকাশ ঘটে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলার প্রথম স্নাতক 1883 খ্রিস্টাব্দে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু। এরপর 4 দাগের 2 বলেছে, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কীরূপ অবদান ছিল। 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তার একেশ্বরবাদী ধর্মমত প্রচারের উদ্দেশ্যে যে ব্রহ্মসভা গড়ে তোলেন, পরবর্তীকালে তা একাধিক শাখা উপশাখায় বিভক্ত হয়ে গেলেও বাস্তবিক পক্ষে এগুলির সবই ছিল বৃহত্তর ব্রাহ্ম আন্দোলনের শরিক এবং মানব হিতৈষণার ব্রতে ব্রতী। ভারতীয় জনজীবনে আত্ম আন্দোলনের অবদান অনস্বীকার্য। 1. কুসংস্কার মুক্ত সমাজ গঠন। কুসংস্কারে নিগড়ে আবদ্ধ রক্ষণশীল হিন্দু সমাজের বুকে ব্রাহ্ম সমাজই প্রথম সজোরে আঘাত হানে। ব্রাহ্ম ধর্মের একেশ্বরবাদ ও সমন্বয়বাদ পরবর্তীকালে হিন্দু ধর্মের নবজাগরণে সাহায্য করেছিল। 2 পয়েন্ট, নারী সমাজের উন্নয়ন ও স্ত্রী শিক্ষা। স্বাধীনতার প্রসারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 1863 খ্রিস্টাব্দে কেশবচন্দ্রের প্রেরণায় বয়স্কা মহিলাদের নিয়ে নিজ নিজ গৃহে শিক্ষাদানের জন্য ব্রাহ্মিকাগণ নিযুক্ত হন। এছাড়াও ব্রাহ্ম সমাজ থেকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। পিতার সম্পত্তিতে কন্যার আইনগত অধিকার প্রতিষ্ঠায় ব্রাহ্ম সমাজের উদ্যোগ অনস্বীকার্য। 3 আইন পাস। ব্রাহ্ম সমাজের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের তীব্রতায় ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাস করতে বাধ্য হয়। এই আইনে বলে বাল্যবিবাহ ও পুরুষের বহুবিবাহ রোধ করা হয়
এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয়। 4 পয়েন্ট, নিম্নবর্গের সামাজিক উন্নয়ন। সমাজের প্রান্তিক জনধারণের উন্নয়নের জন্য ব্রাহ্ম সমাজ উদ্যোগী হয়। অন্তঃ শ্রেণীর উন্নয়নের পাশাপাশি পাটকল শ্রমিকদের জন্য নৈশ বিদ্যালয় স্থাপন, মদ্যপান বিরোধী প্রচার ইত্যাদি কর্মসূচির রূপায়ণ করে ব্রাহ্ম সমাজ। জাতীয়তাবাদের জাগরণে ব্রাহ্ম সমাজ বিশেষত কেশবচন্দ্র সেনের অবদান বিশেষভাবে উল্লেখ্য। কেশবচন্দ্রের সর্বভারতীয় ভ্রমণ এবং প্রচার কার্য শিক্ষিত ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের জাগরণকে কার্যকারী ভূমিকা নেয়। অন্যান্য অবদান: ব্রাহ্ম সমাজ প্রাচ্য ও পাশ্চাত্যের শ্রেষ্ঠ বিষয়গুলির সমন্বয় সাধনের মাধ্যমে দেখানোন্নয়ে ব্রতী হয়। 2. আর্তপীড়িতদের সেবা কার্যেও ব্রাহ্ম সমাজ পিছিয়ে ছিল না। 3. এই প্রতিষ্ঠানই ভারতকে বহু জাতীয়তাবাদী নেতা তথা ধর্ম ও সমাজ সংস্কারক উপহার দিয়েছে। মূল্যায়ন: অনেকে ব্রাহ্ম সমাজী আন্দোলনকে এটলিস্ট এবং জাতীয় জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন বলে সমালোচনা করলেও 19 শতকীয় বাংলা তথা ভারতের নবজাগরণে ব্রাহ্ম আন্দোলনের অবদান কোনো মতেই অস্বীকার করা যায় না। এরপর উপবিভাগ ঘয় 2 4 দাগের 3 বলেছে কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। উত্তর: প্রথমে 1865 খ্রিস্টাব্দে এবং পরে 1878 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ সরকার যে দুটি অরণ্য আইন প্রণয়ন করেছিল তার মূল উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করা ও আধিপত্য সুদৃঢ় করা। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সম্প্রসারণ এবং ভারতে রেলপথ বিস্তারের লক্ষ্যে কাঠের স্লিপার তৈরির জন্য ভারতের বনজ সম্পদের ওপর ঔপনিবেশিক সরকারের লোলুপ দৃষ্টি পড়েছিল। ভারতের সুবিস্তৃত বনাঞ্চলের জমিকে পরিষ্কার করে কৃষিযোগ্য করে তোলার উদ্দেশ্য যেমন ছিল, তেমনি আদিবাসী জনগোষ্ঠীকে ঝুম চাষের পরিবর্তে স্থায়ী কৃষিকাজে অভ্যস্ত করে তোলার তাগিদ ছিল। ব্রিটিশ সরকারের কর্তা ব্যক্তিদের মূল উদ্দেশ্য ছিল কৃষিজমির সম্প্রসারণ ঘটিয়ে রাজস্ব বৃদ্ধি এবং বনজ সম্পদকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে আয় ও মুনাফা বৃদ্ধি করা। এটাও ঠিক যে ব্রিটিশ সরকার ভারতের বনভূমিকে সংরক্ষিত অরণ্য এবং সুরক্ষিত অরণ্য এবং গ্রামীণ অরণ্য এই 3টি ভাগে বিভক্ত করে বন সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। তবে ঔপনিবেশিক স্বার্থ ও মুনাফা বজায় রাখতে গিয়ে অরণ্য আইন প্রয়োগের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর স্বাধিকার জীবন জীবিকার মূলে কুঠারঘাত করা হয়েছিল এবং যার ফলে গড়ে উঠেছিল বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ। এরপর 4 দাগের 4 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল? প্রাক মহাবিদ্রোহ পর্বে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত অসংখ্য কৃষক উপজাতি বিদ্রোহগুলির মধ্যে সম্ভবত সর্বাপেক্ষা ব্যাপক বিস্তৃত তথা রক্তক্ষয়ী বিদ্রোহ ছিল 1855 থেকে 56 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ। নিরীহ নির্বিবাদী সাঁওতালদের বিদ্রোহী হয়ে ওঠার পশ্চাতে ছিল একাধিক কারণ। সাঁওতাল বিদ্রোহের কারণ: ভূমি রাজস্বের চাপ বৃদ্ধি, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে সাঁওতালদের নিজস্ব বাসভূমি দামিন ইকো অঞ্চল ব্রিটিশের খাজনা বলয়ের অন্তর্ভুক্ত হয়। স্বাভাবিক পরিমাণে সাঁওতালদের ওপর আরোপিত হয় মাত্রাতিরিক্ত রাজস্বের চাপ। মধ্যস্বত্বভোগীদের অত্যাচারে অতিষ্ঠ সাঁওতালরা তাই বিদ্রোহকেই সমীচীন মনে করে। মহাজনী শোষণ: মহাজন নামে পরিচিত বহিরাগত সুদের কারবারিরা অজ্ঞ সাঁওতালদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের চড়া সুদে ঋণ দিয়ে এবং চুক্তিপত্রে তদুপেক্ষা চড়া হারের উল্লেখ করে জন্মান্তরব্যাপী তাদেরকে শোষণের এক ঢালাও বন্দোবস্ত সুসম্পন্ন করতেন। মহাজনী ঋণের এই জন্মান্তর বিস্তৃত জাল ছিন্ন করে বেরিয়ে আসার উদগ্র বাসনা সাঁওতালদের বিদ্রোহের পথে পরিচালিত করেছিল। 3. রেল কর্মচারী ও ঠিকাদারদের নির্যাতন: রেলপথ নির্মাণের সঙ্গে যুক্ত কর্মচারী এবং ঠিকাদাররা দামিনী কোতে এসে অত্যাচার অবিচার শুরু করে। সাঁওতাল রমণীদের সম্ভ্রম ও তাদের লোলুপ দৃষ্টি থেকে রক্ষা পায়নি। স্বাভিমানী সাঁওতালরা তাই বিদ্রোহকেই হাতিয়ার স্বরূপ বেছে নেয়। 4. ব্যবসায়ীদের কারচুপি:
বহিরাগত অসাধু ব্যবসায়ীরা সাঁওতালদের সরলতা ও অজ্ঞতার সুযোগ নিয়ে প্রায়শই তাদের ঠকাতো। কেনারাম নাটক বাটখারা নিয়ে সঠিক ওজন অপেক্ষা বেশি দ্রব্য নিয়ে এবং বেচারাম নাটক বাটখারা দিয়ে সঠিক ওজন অপেক্ষাকৃত কম দ্রব্য সাঁওতালদের দিয়ে ঠকানো সাধারণ নিয়মে পরিণত হয়েছিল। এই ব্যবসায়িক কারচুপি সাঁওতালদের কাছে ক্রমে পরিস্ফুট হতে থাকলে তারা আর মুখ বুজে তা মেনে নিতে প্রস্তুত ছিল না। অন্যান্য কারণ: নীলকরদের অত্যাচার, খ্রিস্টান মিশনারিগণ কর্তৃক বলপূর্বক সাঁওতালদের ধর্মান্তরকরণের প্রচেষ্টা প্রভৃতি। মন্তব্য: ভারতের অগণিত কৃষক উপজাতি বিদ্রোহের ভিড়ে সাঁওতাল বিদ্রোহ এক স্বতন্ত্র স্থানের অধিকারী। অধ্যাপক নরহরি কবিরাজ যথার্থই লিখেছেন, সাঁওতাল বিদ্রোহ আপোষহীন গণসংগ্রামের এক জ্বলন্ত দৃষ্টান্ত। উপবিভাগ ঘ.3 4-5 বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? উত্তর: সূচনা: 19 শতকে পাশ্চাত্য শিক্ষা ও রাজনৈতিক চেতনার প্রসারের ফলে ভারতীয়দের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক গঠন গড়ে উঠতে থাকে। এই সংগঠনগুলির মধ্যে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রতিষ্ঠার সম্মিলিত প্রয়াস: বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের সম্মিলিত প্রয়াসের ফলে গড়ে ওঠে তাদের মধ্যে অন্যতম হলেন টাকির জমিদার, কালীনাথ রায় চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং রামমোহন রায় এর অন্যান্য অনুগামীরা। এই সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য: এই সভার উদ্দেশ্য ছিল সরকারি শাসন ব্যবস্থার ত্রুটি সম্পর্কে আলোচনা করা, জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকারের কাছে আবেদনপত্র পেশ করা। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যাবলী: সরকার এক আইনের দ্বারা নিষ্কর জমির ওপর কর আরোপ করে। এই কর প্রতিহত করা ছিল এই সভার মূল কাজ। এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে কলকাতার একাংশ উদ্যোগী ছিলেন। তারা বঙ্গভাষা প্রকাশিকা সভার মাধ্যমে সেই উদ্যোগে সফল করার চেষ্টা করেন। মূল্যায়ন: বঙ্গভাষা প্রকাশিকা সভা বেশি দিন স্থায়ী হয়নি, তবে তার কার্যাবলী লক্ষ্য করে প্রখ্যাত গবেষক যোগেশচন্দ্র বাগল বলেছেন যে এটিই হলো বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। 4-6 ভারত সভার উদ্যোগে পরিচালিত কয়েকটি রাজনৈতিক আন্দোলনের উল্লেখ করো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও তার ভারত সভা বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন গ্রহণ করেছিল। সেগুলি হলো: কৃষক আন্দোলন: কৃষকদের ওপর ব্রিটিশ সরকার ও জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ভারত সভা আন্দোলন শুরু করে। এই সংগঠনের সদস্যরা বাংলার বিভিন্ন স্থানে ঘুরে বেশ কিছু কৃষক সভা প্রতিষ্ঠা করে কৃষকদের জমিদারদের অত্যাচার থেকে রক্ষা করতে যত্নবান হন। 1859 খ্রিস্টাব্দের রেন্ট অ্যাক্ট ও পাবনা কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে ভারত সভা কৃষকদের পক্ষে আন্দোলনে নামে। 1884 খ্রিস্টাব্দের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের খসড়ার বিরুদ্ধেও ভারত সভা প্রতিবাদ জানায়। শুধু তাই নয়, কৃষকদের প্রতি সরকারের শোষণ, আমদানি ও শুল্ক আইন, আসামের চা বাগানে কুলিদের ওপর অত্যাচার, সম্পদের নির্গমন প্রভৃতির বিরুদ্ধে ও প্রতিবাদ জানায়। সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কমানোর বিরুদ্ধে আন্দোলন: 1876 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড লিটনের সময়কালে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স 21 থেকে কমিয়ে 19 করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও তার ভারত সভা জনমত গঠন করে। ভারত সভা ইংল্যান্ড ও ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ এবং এই পরীক্ষার পরীক্ষার্থীদের ঊর্ধ্বতম বয়স 22 করার দাবি জানায়। সিভিল সার্ভিস সংক্রান্ত একটি সর্বভারতীয় আবেদনপত্র রচনা করে ইংল্যান্ডের পার্লামেন্টে পেশ করার জন্য ভারত সভা প্রখ্যাত বাগ্মী লালমোহন ঘোষকে ইংল্যান্ডে পাঠায়। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার ভারত সভার দাবি অনেকাংশে মেনে নিয়ে স্ট্যাটুটারি সিভিল সার্ভিস প্রবর্তন বাধ্য হয়। 3. সংবাদপত্র নিয়ন্ত্রণ আইনের বিরোধিতা: 1878 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড লিটনের শাসনকালে মাতৃভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নামে একটি প্রতিক্রিয়াশীল আইন পাশ হয়। এই আইনের মাধ্যমে দেশীয় ভাষায় প্রকাশিত পত্রপত্রিকাগুলির ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। এই আইনের দ্বারা ব্রিটিশ সরকার বিরোধী বিভিন্ন জাতীয়তাবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং জাতীয়তাদের বাক স্বাধীনতা খর্ব করা হয়।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার ভারতসভার এই আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং সারা দেশে আন্দোলন গড়ে তোলে। ভারতসভার উদ্যোগে বিখ্যাত বাগ্মী লালমোহন ঘোষের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রতিবাদপত্র পাঠানো হয়। শেষ পর্যন্ত 1881 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড রিপনের শাসনকালে এই মাতৃভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন প্রত্যাহার করা হয়। 4 পয়েন্ট, অস্ত্র আইনের বিরোধিতা। 1878 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড লিটনের শাসনকালে অস্ত্র আইন নামে আরও একটি প্রতিক্রিয়াশীল আইন পাস হয়। এই আইনে বলা হয় সরকারের অনুমতি ব্যতীত কোনো ভারতীয় আত্মরক্ষার প্রয়োজনেও আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না, কিন্তু ইউরোপীয়রা তাদের প্রয়োজনে আগ্নেয়াস্ত্র রাখতে পারবে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভার এই আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং আন্দোলন গড়ে তোলে। শেষ পর্যন্ত লর্ড রিপনের শাসনকালে এই আইন প্রত্যাহার করে নেওয়া হয়। 5 ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন। 1883 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড রিপনের শাসনকালে ইলবার্ট বিল নামক একটি বিল পাসের উদ্যোগ নেওয়া হয়। এই ইলবার্ট বিলের খসড়া অনুযায়ী ভারতীয় বিচারপতিদের ইউরোপীয় বিচারপতিদের সমতুল মর্যাদা এবং ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয় এবং বলা হয় যে ভারতীয় বিচারপতিরা শ্বেতাঙ্গ ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারবেন। কিন্তু এই বিলের বিরুদ্ধে ইংরেজ আইনজীবীরা তীব্র বিরোধিতা করতে থাকে। এমতো অবস্থায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকালীন ভারতসভা এই বিলকে সমর্থন জানায় এবং বিলের সপক্ষে আন্দোলন গড়ে তোলে। শেষ পর্যন্ত ইলবার্ট বিল সংশোধন করা হয় এবং সংশোধনী বিলে বলা হয় ভারতীয় বিচারপতিরা ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারবেন, তবে সেক্ষেত্রে তাদের ইউরোপীয়দের মনোনীত জুরির সাহায্য নিতে হবে। এর পরের প্রশ্ন আছে উপবিভাগ ঘ দশমিক 4 4-7 বলেছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। উত্তর, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক চলমান হরফের প্রচলন ও মুদ্রণ বিপ্লব সারা বিশ্বের জ্ঞান চর্চাকে মুষ্টিমেয় সুবিধাভোগীর হাত থেকে মুক্ত করে পৌঁছে দিয়েছিল সাধারণের দোরগোড়ায়। ভারত তথা বাংলায় সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ, সর্বোপরি গণশিক্ষার প্রসারে ছাপাখানা ও ছাপা বইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। বস্তুতপক্ষে ছাপাখানার প্রতিষ্ঠা ও শিক্ষার প্রসার বিষয় দুটি বিশ্বের সব দেশেই একে অপরের পরিপূরক হিসেবে চিহ্নিত। বইয়ের বিশাল চাহিদার যোগান দেওয়া তখনই সম্ভব হয় যখন তা ছাপানোর জন্য যথেষ্ট সংখ্যক ছাপাখানা প্রস্তুত থাকে। আবার গণশিক্ষার প্রসার না ঘটলে ছাপাখানা তথা ছাপা বইয়ের কোনো দরকারই থাকে না। পূর্বেকার হাতে লেখা পুঁথি ছিল অনেক ক্ষেত্রেই দুর্বোধ্য এবং স্বাভাবিকভাবেই পঠন পাঠনের প্রতিকূল, কিন্তু ছাপা বই এই অসুবিধা দূর করে। একই ধরনের বই বহু সংখ্যায় ছাপার সুবিধার জন্য সার্বিক পাঠ্যক্রম প্রণয়নে সুবিধা হয়। ছাপা বই দামে সস্তা হওয়ায় সেগুলি সাধারণ মানুষের হাতে সহজে পৌঁছে যায় এবং সাধারণ শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায়। ফলে গণশিক্ষার বিপুল প্রসার ঘটে। উইলিয়াম ক্যারি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করলে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যুগান্তরকারী ঘটনা ঘটে। মিশন প্রেস থেকে সুলভে ছেপে বেরোয় অসংখ্য পাঠ্যপুস্তক। সুলভে বা বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে গড়ে ওঠে স্কুল বুক সোসাইটি। দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, সমাচার চন্দ্রিকা, সংবাদ প্রভাকর প্রভৃতি অসংখ্য পত্রপত্রিকা এখান থেকে প্রকাশিত হয়ে গণশিক্ষার ধারাকে বেগবতী করেছিল। ক্রমে ক্রমে গড়ে ওঠে আরও অসংখ্য ছাপাখানা, আর পাল্লা দিয়ে প্রকাশিত হতে থাকে ছাপা বই। ছাপাখানা শিশু শিক্ষার অগ্রগতি ও প্রসার ঘটায়। প্রকাশিত হয় মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা, বিদ্যাসাগরের বর্ণপরিচয়, রামসুন্দর বসাকের বাল্যশিক্ষা প্রভৃতি। ছাপাখানায় মাতৃভাষায় প্রকাশিত হতে থাকে পঞ্জিকা, আইন, ধর্ম, নীতিকথা, ইতিহাস, কৃষিকাজ, সঙ্গীত, চিকিৎসা প্রভৃতি বিষয়ের বই, যার ফলে উচ্চশিক্ষার দরজা খুলে যেতে থাকে শিক্ষার্থীদের সামনে। ছাপা হয় আঞ্চলিক ও অনুবাদ সাহিত্য। এভাবেই মধ্য অষ্টাদশ ঊনবিংশ শতকে ছাপাখানার প্রতিষ্ঠা ও প্রসার বহুমাত্রিক অভিধায় বাংলাকে প্রাণঞ্চল করে তুলেছিল। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাঙালি তথা ভারতবাসী পৌঁছে গিয়েছিল নবজাগরণের দোরগোড়ায়। এর পরের প্রশ্ন 4.8 অর্থাৎ 4 নম্বরের শেষ প্রশ্ন,
ভারতের ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখ। বাংলায় মুদ্রণ শিল্পের ইতিহাসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার প্রতিষ্ঠান ইউআর অ্যান্ড সন এক অবিস্মরণীয় নাম। মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান: হাফটন ব্লক তৈরি। আধুনিক হাফস্টোন ব্লকের সাহায্যে বাংলা গ্রন্থচিত্রণে যুগান্তর আনেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন উপেন্দ্র কিশোর দেশীয় গবেষণায় নানা প্রকার ডায়াফ্রাম সৃষ্টি, রে স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র নির্মাণ, ডুওটাইপ প্রভৃতি পদ্ধতি উদ্ভাবনে কৃতিত্ব দেখান। বিলেত থেকে যন্ত্রপাতি ও বইপত্র আনিয়ে হাফটোন ব্লক তৈরির বিদ্যা নিজেই আয়ত্ত করেন। ইউরয় অ্যান্ড সন্স ছাপাখানার ইতিহাসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সবথেকে বড় অবদান ছিল 1895 সালে ইউরয় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা। ছাপাখানা বিষয়ে তার লেখা ইংল্যান্ডের পেনজোর অ্যানুয়াল নামক বিখ্যাত জার্নালে নিয়মিত ছাপা হতো। স্টুডিও: উপেন্দ্র কিশোর তার ছাপাখানার সঙ্গে ছবি আঁকার একটি স্টুডিও খোলেন। এখানে তিনি আধুনিক ফটোগ্রাফি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। শুধু তাই নয়, আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণ শিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি তার পুত্র সুকুমার রায়কে ইংল্যান্ডে পাঠান। প্রকাশনা: ইউআর অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম বইটি হলো টুনটুনির বই, 1910 খ্রিস্টাব্দে। এছাড়াও তার লেখা ছেলেদের মহাভারত, ছেলেদের রামায়ণ প্রভৃতি শিশু পাঠ্যগ্রন্থে তিনি হাফটনের যথেচ্ছ ব্যবহার করেন। তার ছাপাখানা থেকে প্রকাশিত কিশোর পাঠ্য সন্দেশ পত্রিকার পাতায় চিত্রকর এবং মুদ্রাকর উপেন্দ্র কিশোরের নৈপুণ্যের স্বাক্ষর মেলে। মন্তব্য: বহুমুখী প্রতিভার অধিকারী উপেন্দ্র কিশোর ছাপাখানার ইতিহাসে এক উজ্জ্বল নাম। তার প্রতিষ্ঠান ইউআর অ্যান্ড সন্স মুদ্রণ শিল্পের নৈপুণ্যে শুধু ভারতে নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ছাপাখানার মর্যাদা লাভ করে।